প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কালিকলম্বন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম গল্প ছুটি গল্প নিয়ে আলোচনা। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তাহলে চলো আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 প্রথম গল্প ছুটি সম্পর্কে একটু আলাপ আলোচনা করি। প্রথমেই জেনে নিই গল্পটির প্রেক্ষাপট। 1891 সালে শহরের কোলাহল থেকে দূরে শিলাইদহে যাত্রা করেন রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি পরিদর্শনের জন্য। সেই সময় সেখানে থাকাকালীন শাহজাদপুর থেকে উনি একটি চিঠি লিখেছিলেন, যেই চিঠিটি ছিন্নপত্রের 28 সংখ্যক চিঠি। আর সেই চিঠির বিষয়বস্তুই আজকে আমাদের ছুটি গল্পের কাহিনী। তাহলে প্রেক্ষাপটটা জেনে নিলাম, এবারে চলো আমরা জেনে নিই গল্পটির উৎস। 1299 বঙ্গাব্দ অর্থাৎ 1892 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকার পৌষ সংখ্যায় ছুটি গল্পটি প্রকাশিত হয়। পরবর্তীতে গ্রন্থটি গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত হয়। তাহলে তোমরা উৎস হিসেবে লিখবে, ছুটি গল্পের উৎস যদি পড়ে তাহলে তোমরা লিখবে গল্পগুচ্ছের অন্তর্গত, অর্থাৎ গল্পগুচ্ছ থেকে ছুটি গল্পটি নেওয়া হয়েছে। এবার চলো আমরা লাইন বাই লাইন পড়ে নিই। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। আর কোনো ভূমিকা না করে সরাসরি আমরা গল্পে প্রবেশ করি, ঠিক আছে? চলো, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি অনেকগুলো বালক যারা একটু জটলা পাকিয়েছে, জড়ো হয়েছে। সেই বালকদের মধ্যে যিনি সর্দার অর্থাৎ নেতা টাইপের, তার নাম হচ্ছে ফটিক চক্রবর্তী। তার মাথায় একটা নতুন চিন্তাভাবনা উদয় হয়েছে। কি না, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। কোনো একটা নদীর ধারে প্রকাণ্ড মানে বড় শালকাঠ মাস্তুল মানে হচ্ছে জাহাজে বা নৌকোতে পাল টাঙানোর জন্য যে কাঠের গুঁড়ি ব্যবহার করা হয়, কাঠের দণ্ড ব্যবহার করা হয়, তাকেই বলা হয় মাস্তুল। আর সেই মাস্তুলটা কিসের ছিল? সেই কাঠটা শালকাঠ। রূপান্তরিত অর্থাৎ ওই শালকাঠটা মাস্তুলে পরিণত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল নদীর ধারে। স্থির হলো, ওরা সবাই ঠিক করলো সেটা সকলে মিলিয়া গড়িয়া লইয়া যাইবে। অর্থাৎ বালকদের ছেলে শৈশবের অনেক রকম নানা রকম খেলা, আকর্ষণীয় খেলার মধ্যে এরা একটা বেছে নিয়েছে ওই কাঠটাকে গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ, অর্থাৎ ওই কাঠটি যে লোকের আবশ্যককালে অর্থাৎ প্রয়োজনের সময় তাহার যে কতখানি বিস্ময়, তার যে কতখানি অবাক, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, এটা কারা ভেবেছে? ওই ছেলেগুলো ভেবেছে যে আমরা যদি এটাকে ফেলে দিই, অন্যদিকে নিয়ে চলে যাই, যার কাঠ সে যখন এসে না দেখতে পাবে তার কতটা অবাক লাগবে, বিরক্ত হবেন তিনি, তার কতটা অসুবিধা হবে, সেইটা ভেবেই তারা মজা পাচ্ছে। তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোন প্রস্তাব? না ওই শাল কাঠটাকে গড়িয়ে নিয়ে যাবে। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে। কোন কার্য? না কাঠটাকে গড়িয়ে নিয়ে যাবে। সবাই যখন চেষ্টা করছে, সচেষ্ট হচ্ছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ অর্থাৎ ওই ফটিকের দলের যে নেতা ছিল তার ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর একরোখাভাবে সেই গুঁড়ির উপর গিয়া বসিল। অর্থাৎ ওই কাঠের গুঁড়ির উপর গিয়ে ওরা ঠেলতে যাবে কাঠটাকে, সেই মুহূর্তে ফটিকের ছোট ভাই ওই কাঠের গুঁড়িটার উপরে এসে বসল। ছেলেরা তাহার এইরূপ ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। বুঝতে পেরেছ? কে? না মাখনলাল কি করেছে? না গুঁড়ির উপর এসে বসেছে ঔদাসীন্যভাবে, অনাসক্ত।
অনাসক্ত, উদাসীন মানে অর্থাৎ নির্লিপ্ত থাকা, উদাসীন ভাব। দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিছু বলতে পারে সেই জন্য ভয়ে ভয়ে তাকে ঠেললো। তাকে মানে কাকে? মাখনলালকে। কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না, অর্থাৎ নড়ে চড়ে উঠল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। অকাল তত্ত্বজ্ঞানী মানে, অকাল মানে অসময়ে, অকাল মানে অসময়ে, তত্ত্বজ্ঞানী অর্থাৎ বয়সের আগেই অধিকতর তত্ত্বজ্ঞান লাভ করে যে তাকেই বলা হয় অকাল তত্ত্বজ্ঞানী। মানব মানে মানুষ সকল প্রকার ক্রীড়ার অসারতা, অসারতা মানে অপ্রয়োজনীয়তা, ক্রীড়া মানে খেলা, খেলার অপ্রয়োজনীয়তা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, আস্ফালন মানে রেগে রেগে বলল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। কি আসন? না ওই শালকাঠের গুঁড়ির উপরে আসন, একবারে স্থায়ীভাবে, যে আমি নড়ব না এখান থেকে, তোরা কি করবি কর। এরূপ স্থলে মানে এমন সময়ে, এরকম সময়ে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। এরূপ স্থলে মানে যখন জেদ দিয়ে একরোখাভাবে মাখনলাল এসে ওই কাঠের গুঁড়ির উপর বসেছে, সেই সময় যেহেতু ফটিক দলের সর্দার, তাহলে সর্দারের একটা মান সম্মান আছে, সেটাকে রাজসম্মান বলছে। অন্যান্য ছেলেরা খারাপ ভাবতে পারে যে ফটিক আমাদের দলের সর্দার হয়েও কিছু বলছে না, সেই জন্য সেই সম্মানটা রক্ষা করার জন্য অবাধ্য ভ্রাতা, অবাধ্য একরোখা ভাইয়ের গণ্ডদেশে গালে অনতি বিলম্বে, দেরি না করে, নয় অতি বিলম্ব, বিলম্ব মানে দেরি, অতিরিক্ত দেরি না করে এক চড় কষিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল, এটাই কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। কেন সাহস হইল না? আমরা পরবর্তীকালে বুঝতে পারবো যে তার মা, ফটিকের মা ফটিককে কেমন চোখে দেখে, তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে অর্থাৎ মাখনলালকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। এটা ছাড়াও আর একটা খেলা মনের মধ্যে ওরা চিন্তা ভাবনা করছে, সেই জন্য এই খেলাটাকে প্রচ্ছন্নভাবে অত কিছু বলল না। তাহাতে আর একটু বেশি মজা আছে, এখন যে খেলাটা ওরা ভাবছে তাতে একটু বেশি মজা আছে। কি মজা? কোন খেলা? না ওই মাখন সমেত কাঠের গুঁড়িটাকে গড়িয়ে দেবে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কারণ তার জয় হলো, সে জেদ দিয়ে বসেছিল, কেউ তাকে সরাতে পারেনি, সেই জন্য তার অহংকার বোধ হলো। কিন্তু অন্যান্য পার্থিব অর্থাৎ পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত গৌরবের অহংকারের ন্যায় ইহার আনুষঙ্গিক মানে অপ্রধান অংশ, গৌণ, অপ্রধান, আনুষঙ্গিক মানে গৌণ অপ্রধান, যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইসো, সাবাস জোয়ান হেইয়ো, মারো ঠেলা হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো। গুঁড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাদ হইয়া গেল, অর্থাৎ মাটিতে পড়ে গেল। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত, যেটা আশা করা যায়নি, আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, খুব খুশি হয়েছে, তাদের হৃদয় ভরে গেছে। কিন্তু ফটিক কিছু ব্যস্ত হইল। শশ মানে খরগোশ, খরগোশের নেই ব্যস্ত, শশ ব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া বেপরোয়াভাবে, আনাড়িভাবে ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল, ঘরের দিকে চলে গেল। ফটিকের নাকে মুখে আঁচড় কেটে মাখনলাল গৃহের দিকে অর্থাৎ বাড়ির দিকে চলে গেল।
খেলা ভাঙিয়া গেল। এটা মনে রাখবে, খেলা ভাঙিয়া গেল। কেন খেলা, কি খেলা, খেলা ভেঙে গেছিল কেন, সেগুলো তোমরা পড়বে। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া, তোমরা কাশফুলের গাছ নিশ্চয়ই দেখেছো, সেই কাশফুলটাকে তুললে তার গোড়ার দিকটা খুব নরম হয়। হ্যাঁ, কাশফুলের যে দণ্ডটা, সেই দণ্ডের গোড়ার দিকটা খুব নরম হয়। সেই কাশ উৎপাটন করিয়া, অর্থাৎ উপড়ে উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন, অর্ধেকটা ডুবে আছে, নিমগ্ন মানে ডুবে আছে, অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। গলুইটা কি না, নৌকার দুই দিকের যে সরু অংশ তাকে বলা হয় গলুই। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হত্যা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে। বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে, অর্থাৎ ওই কাশফুলের মোটার গোড়াটা, দণ্ডটা চিবাতে চিবাতে তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। অর্থাৎ চিবিয়ে চিবিয়ে যে রসটা বেরোচ্ছিল সেটাকে সে খাওয়ায় ব্যস্ত ছিল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, অর্থাৎ এটা ফটিকদের কাজের লোক, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া, পাঁচা কোলা করিয়া করে তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। বাচ্চা ছেলে রেগে গেলে তাকে যদি কোলে তুলে নেওয়া হয়, যেভাবে হাত পা ছোঁড়ে, সেরকম ফটিক হাত পা ছুঁড়তে লাগলো। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া গেলেন, রেগে একবারে ডগমগ। আবার তুই মাখনকে মেরেছিস? মা কোনো কিছু বিচার না করে সোজা ফটিককে আক্রমণ করেছেন। ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, অর্থাৎ মা যে নালিশটা করেছে সেই নালিশকে সমর্থন করে বলল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। না, ও ফটিককে তো মাখন মেরেছে, অথচ এখানে মানে অভিযোগ করেছে মায়ের কাছে যে ফটিক মাখনকে মেরেছে। যেহেতু ফটিক মারেনি, সেই জন্য আর সহ্য হলো না মিথ্যে কথাটা। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলেন, অর্থাৎ চড় মারলেন। চপেটাঘাত মানে চড় মারা। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি, যে কিনা ফটিককে চক্রবর্তীদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছিল, তিনি এসে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। গড় করিয়া প্রণাম করার অর্থ নত জানু হয়ে প্রণাম করা, সেই জন্য গড় করিয়া প্রণাম করা বলা হচ্ছে। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন, অর্থাৎ বিদেশে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে। যতদিন উনি বিদেশে ছিলেন সেই অবসরে ফটিকের মায়ের দুটি সন্তান হয়েছে, এক ফটিক, দুই মাখনলাল। তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহারা মানে কারা? ফটিক আর মাখনলাল। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, অর্থাৎ ফটিকের বাবার। কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। তাহলে ফটিকের মামার নাম বিশ্বম্ভর বাবু। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে ছেলে মেয়েদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, অর্থাৎ বেপরোয়া ভাব, বদমাইশি, পাঠে অমনোযোগ, পড়ায় মন নেই, এবং মাখনের সুশান্ত সুশীলতা এবং বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। মাখন কত বদমাইশ ছেলে, অথচ
তার সম্পর্কে ভালো ভালো সব গুণগুলো মামা শুনলেন। তাহার ভগিনী কহিলেন, বিশ্বম্ভরবাবুর বোন অর্থাৎ ফটিকের মা বললেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। মনে রাখবে, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। কেন না, জানে ফটিক তার হাড় জ্বালাতন ছেলে, জ্বালিয়ে মারে, সেই জন্য ফটিক যদি কাছে না থাকে সেটাই ভালো। যখন যেই বলেছে বিশ্বম্ভরবাবু তাকে ফটিকে কলকাতায় নিয়ে যাবে, এতে ফটিকের মা খুব খুশি হয়েছেন। ঠিক আছে। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবে? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না। তোমরা বুঝতেই পেরেছো কেন আপত্তি ছিল না। কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তাছাড়াও ফটিকে এইভাবে যে মা বাড়ি চলে যাবে, যাওয়ার যে আগ্রহ প্রকাশ করেছে, এতে ক্ষুব্ধ হয়েছেন কে? মা। কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। কার? ফটিকের। কি উৎসাহ? না, মামাবাড়ি কলিকাতায় যাবে। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত, আনন্দের জন্য তাহার ছিপ, ঘুড়ি, লাটায় সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। অর্থাৎ যেই শুনেছে মামা বাড়ি যাবে, খুব আনন্দ, কিন্তু এই আনন্দটাই যে তার জীবনে কতটা অভিশাপ হিসেবে নেমে আসবে আমরা গল্পের শেষের দিকে জানব। খুবই প্যাথেটিক, ট্র্যাজিক গল্প এই ছুটি গল্পটা। ঠিক আছে। তাহলে যেহেতু মামা বাড়ি যাবে, সেই লহমায়, সেই আনন্দে ফটিক কী করেছে, তার ভাই মাখনকে ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে, যে আজ থেকে এগুলো সব তোর, আমি তো মামা বাড়ি যাচ্ছি, এগুলো তো আর আমার কাজে লাগবে না, তুই এগুলো রাখ। মাখনকে কিভাবে দিয়েছে? পুত্র পৌত্রাদি ক্রমে। পুত্রের পুত্রকে বলা হয় পৌত্র, অর্থাৎ নাতি। অর্থাৎ এখানে উত্তরাধিকার সূত্রে দিয়ে গেল সমস্ত কিছুর ভোগ দখল করিবার পুরা অধিকার। কাকে দিয়ে গেল? মাখনলালকে। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। তা মনে রাখবে, কলকাতায় পৌঁছেই কার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল? মামির সাথে। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। মামি ফটিককে দেখে আনন্দ পায়নি, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়েছে। কেন না, ইতিমধ্যেই তার 3টে ছেলে আছে, তারপরে এবার যদি আরও একজন এসে পৌঁছয় তাহলে তার সংসারের যে স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা সেটাই ব্যাঘাত ঘটবে, বিঘ্ন ঘটবে। সেই জন্য মামি অসন্তুষ্ট হলেন ফটিককে দেখে। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়া গায়ে একবারে গাইয়া ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে, অর্থাৎ মাইমা এই কথাটা বলছেন, যদি কোনো রকম তার ওই বিশ্বম্ভরের কোনো কাণ্ডজ্ঞান থাকে, বাড়িতে এমনিতেই 3টে ছেলে আছে, তারপর সে আরেকজনকে কি করে নিয়ে আসে। তাহলে আমরা দেখলাম ফটিকের বয়স 13। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই অর্থাৎ ঝামেলা আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহও উদ্রেক করে না। 13 বছরের ছেলের প্রতি কোনো স্নেহও জাগে না। তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নহে। তার সঙ্গে যারা থাকবে তাদেরও ভালো হবে না, সেই জন্য তার সঙ্গও কেউ চায় না। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি। আধো আধো কথা শিশুর মুখে শুনতে ভালো লাগে, কিন্তু এর ক্ষেত্রে সেটা ন্যাকামি। পাকা কথাও জ্যাঠামি, অর্থাৎ পাকা কথাও জ্যাঠামি অর্থে যে বুড়ামি টাইপের। হ্যাঁ, তার কাছে মানে সে ছোটো ছোটো কথা বললেও, পাকা পাকা কথা বললেও সেটাকে অল্প বয়সে পাকামির মতো লাগে। এবং কথামাত্রই প্রগল্ভতা অর্থাৎ ঔদ্ধত্য,
কি অসম্মান করে কথা বলা, প্রগল্ভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য অর্থাৎ মাধুর্য, শৈশবের যে সৌন্দর্য আছে এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শৈশবের নানা রকম প্রাসঙ্গিকতা এনে ফটিক সম্পর্কে এনে দু চার কথা বললেন। আরও বলেছেন, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, ফটিকের মতো যারা সেই সমস্ত ছেলেরা। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে। এই বুঝি আমি কিছু ভুল করে ফেললাম, হীনমন্যতায় ভোগে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। বাচ্চাদের মনে স্নেহ সবসময় বাবা মা গুরুজনদের স্নেহ চায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে আদর আপ্যায়ন, যত্ন ভালোবাসা দেয়, তাহলে তার কাছে সে বিক্রি হয়ে যায়, অর্থাৎ তার মধ্যেই সে লীন হয়ে যায়। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। যদি বেশি অতিরিক্ত ভালোবাসা হয়, সেটাকে প্রশ্রয় বলে মাথায় তোলা মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। বাড়িতে যে কুকুর থাকে তার আচার আচরণ এবং রাস্তাঘাটে যে কুকুরগুলো ঘোরে তার আচরণের মধ্যে বিস্তর পার্থক্য। অতএব এমন অবস্থায় মাতৃভবন, মায়ের ঘর ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। এমন অবস্থায় এই রকম ছেলের মায়ের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে থাকা নরক। অর্থাৎ নরক মানে কি? মৃত্যুর পর দুষ্ট লোকেরা যেখানে যায়, অর্থাৎ জমালয়। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো মিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় শিশু বয়সে। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। দুর্গ্রহ মানে সহজে যাকে গ্রহণ করা যায় না। এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মনে মনে কষ্ট পেত মামির এই অবহেলা, তুচ্ছাতি তুচ্ছ ভাবা। মামি যদি দৈবা তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত, যাতে মামি তাকে একটু ভালোবাসা দেয়। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও গে, একটু পড়ো গে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। অর্থাৎ জঙ্গলের মধ্যে অবাধ উন্মুক্তভাবে ঘুরে বেড়ানো পাখিকে যদি খাঁচাবন্দি করলে পাখির যে অবস্থাটা হয়, এখানে আমাদের ফটিকেরও সেই অবস্থা। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি, বড় ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ। মামাবাড়িতে বন্দি থাকা ফটিকের হঠাৎ করে গ্রামের পূর্বস্মৃতি, গ্রামের মধ্যে ঘুরে বেড়ানোর যে বিভিন্ন রকম স্মৃতিগুলো হঠাৎ তার মনের মধ্যে উদিত হয়েছে। তার মধ্যে কি বলছে, একটা বড় ঘুড়ি সে বোঁ বোঁ করিয়া উড়াইয়া লইয়া মাঠে মাঠে বেড়াতো। তাই রে নাই রে না বলে চারিদিকে ঘুড়ি নিয়ে ঘুরত করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর। দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী ছোট্ট নদীটি, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, ছেলেদের মধ্যে ও যে সর্দার ছিল, সেই দলবল স্বাধীনভাবে ঘোরাঘুরি, এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। যতই মা আমাকে অত্যাচার করুক, কিন্তু মায়ের স্নেহ আজকে আমি মনে প্রাণে অভাববোধ করছি। মামির সেই জ্বালা দেওয়া, খোঁটা দেওয়া, দুর্গ্রহ ভাবা, এই সমস্ত চিন্তাভাবনাই
ফটিকের মনে মায়ের স্নেহকে উদ্রেক করেছে। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। এই সমস্ত একাকিত্ব, যেটা ভেবেছিল যে আমি কলকাতায় গিয়ে মা বাড়িতে খুব আনন্দে থাকবো, সেই ভাবনাটা চুরমার হয়ে গিয়েছে মামির দুর্ব্যবহারের কাছে। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না ফটিকের মতো। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে অর্থাৎ দুপুরবেলার রোদে কোনো একটি ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত যে আমিও আমার গ্রামে এইভাবে খেলাধুলা করতাম। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পূজার ছুটি অর্থাৎ দুর্গা পূজার ছুটি, কখনো কখনো আশ্বিন মাসে পুজো হয়, কখনো কার্তিক মাসে, সেই জন্য এখানে কার্তিক মাসের কথা বলা হয়েছে। সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। বিপদ। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। নাচার মানে অসহায় নিরুপায় হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। ফটিক শহরের স্কুলে যে স্কুলে ভর্তি হয়েছিল সেই স্কুলে মাস্টারমশাই। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ফটিক এমন লজ্জার পাত্রে পরিণত হয়ে গেছে, তার মামার ভাইরাও দেখে লজ্জা পেত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অন্যান্য ছেলেদের তুলনায় তার মামার ছেলেরাই বেশি করে মজা পেত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের নিচের ঠোঁটকে অধর বলা হয়। নিচের ঠোঁট, আমাদের দুটো ঠোঁট আছে, উপরের ঠোঁট, নিচেরটাকে বলা হয় অধর। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। আত্মসম্মানে লেগেছে। নিজের হীনতা এবং দৈনক তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যাম বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এমনিতেই তাকে সহ্য করতে পারে না, পড়াশোনা করে না, বই হারিয়ে ফেলেছে, তার উপর আবার জ্বর বাঁধালে মামি তো আর রাখবে না, আস্ত রাখবে না। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভর বাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে অর্থাৎ বাড়ির ভেতরে লইয়া গেলেন।
মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। কি নিষ্ঠুর মামি! বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই, ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল, অর্থাৎ ভ্রম বকতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া, মানে মেলে চক্ষু খুলে করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল। বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। তোমরা বুঝতেই পেরেছো, মায়ের জন্য মনটা খারাপ হচ্ছিল, মায়ের জন্য অপেক্ষা করছে। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া নিচু করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ কার? ফটিকের। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে, অর্থাৎ যে প্রদীপ নিভে আসছে এরকম অবস্থায় রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সরু করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি মানে দড়ি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। জল মাপার একটা তাদের শ্লোক, একটা গান টাইপের, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। ওই 2, 3 কি 4 হাত পরিমাপ মতোকে বলা হয় এক বাঁও। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। সে বুঝতে পেরে গেছে যে আমার অবস্থা শেষ, অকুল সমুদ্রে পড়ে গেছে। তাই দড়ি ফেলিয়েও সে কোনো কুল পাচ্ছে না, থল পাচ্ছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে, শোক সান্ত্বনা দিলে, তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। চিরতরে ছুটি, এ তো স্কুলের ছুটি নয়। এই সুন্দর পৃথিবী থেকে চির বিদায় নিয়ে নিল আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তী, যাকে মা সহ্য করতে পারত না, তার ছুটি হওয়াতে মা ছুটে এসেছে। এখন ফটিক বাপধন বলছে, কিন্তু প্রথম থেকে যদি এই দুষ্ট ছেলেটাকে একটু মায়ের স্নেহ ছায়ায় রাখত, তাহলে আজকে তার এত তাড়াতাড়ি এই বয়সে ছুটি হয়ে যেত না। ধন্যবাদ, সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।